আপনি কি জানেন, আমরা যখন ভাগ্য বদলের জন্য দিনরাত পরিশ্রম করছি, তখন আমাদের রুটি-রুজি আর দেশের সম্মান সীমান্ত পেরিয়ে চলে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারতে? হ্যাঁ, প্রিয় দর্শক, একদম ঠিক শুনেছেন। যে গার্মেন্টস শিল্পকে আমরা আমাদের গর্ব বলতাম, যে শিল্প আমাদের কোটি কোটি মানুষের মুখের খাবার জোগায়, সেই শিল্পের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়া হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা কোনো রাখ-ঢাক রাখব না। আমরা সরাসরি প্রশ্ন তুলব প্রধানমন্ত্রীর দপ্তরে, কেন আমাদের রক্ত দিয়ে গড়া ব্যবসা ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছে? কেন এনবিআর আজ ব্যবসায়ীদের বন্ধুর বদলে যমদূত হয়ে দাঁড়িয়েছে? এটি কি শুধুই অব্যবস্থাপনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক আপোষ? সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এমন কিছু তথ্য ফাঁস করব যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। নির্বাচনের আগে আমাদের কানে অনেক মধুর বাঁশি বাজানো হয়েছিল। বলা হয়েছিল তারেক রহমান ক্ষমতায় এলে ঘরে ঘরে চাকরি থাকবে, বিদ্যুৎ থাকবে, ব্যবসায়ীদের দেওয়া হবে রাজকীয় সুবিধা। কিন্তু ক্ষমতায় বসার মাত্র কয়েক মাসের মাথায় প্রধানমন্ত্রী আমাদের কি উপহার দিলেন? গ্যাস নেই, বিদ্যুৎ নেই, কারখানা চলছে না, আর তার সুযোগ নিয়ে আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আমাদের বাজার দখল করে নিচ্ছে। প্রিয় দর্শক, বাস্তবতা কতটুকু ভয়াবহ তা বুঝতে হলে গভীরভাবে চিন্তা করে দেখুন। গত ১.৫ বছর ধরে আমাদের রপ্তানি আয়ে এক বিশাল মেঘ জমেছে। দেশের শীর্ষ ৫টি রপ্তানি খাত অর্থাৎ পোশাক, চামড়া, কৃষিপণ্য সবকিছুতেই ধস। কিন্তু কেন? ব্যবসায়ীরা বুক ফেটে বলছেন তারা কারখানা চালাতে পারছেন না। গ্যাস নেই তাই বয়লার চলছে না, বিদ্যুৎ নেই তাই মেশিন ঘুরছে না। শ্রমিকরা অলস বসে আছেন, কিন্তু মাস শেষে তাদের বেতন তো দিতেই হবে। এই যখন আমাদের দেশের অবস্থা, তখন প্রতিবেশী ভারত কি করছে? তারা হাত বাড়িয়ে আমাদের দেশের বিদেশি বায়ারদের বা ক্রেতাদের ডাকছে। তারা বলছে, বাংলাদেশে তো অন্ধকার, বাংলাদেশে তো অশান্তি, তোমরা আমাদের এখানে এসো। আর হচ্ছেও তাই। আমাদের দেশের বড় বড় ব্র্যান্ডের ওয়ার্ডারগুলো এখন কাটা হচ্ছে ভারতের সুরাট কিংবা তিরুপুরে। তারেক রহমানের আমলে এটি কি আমাদের প্রাপ্তি? আমাদের শিল্পপতিরা আজ পথে বসার জোগাড়, আর ভারতের ব্যবসায়ীরা বাজি ফাটিয়ে আনন্দ করছে। প্রধানমন্ত্রী কি তবে আমাদের শিল্পকে ভারতের কাছে লিজ দিয়ে দিয়েছেন? এবার আসুন একটা অদ্ভুত তামাশা দেখি। যখন কোনো দেশের শিল্পখাত সংকটে পড়ে, তখন সেই দেশের সরকার কি করে? তারা ট্যাক্স কমিয়ে দেয়, ব্যবসায়ীদের সাহস দেয়। কিন্তু তারেক রহমানের ডিজিটাল এনবিআর কি করছে? তারা উল্টো ব্যবসায়ীদের ঘাড় মোটকে টাকা আদায় করার মিশনে নেমেছে। ঢাকা চেম্বারের ব্যবসায়ীরা চিৎকার করে বলছেন, আমাদের ক্যাশ ফ্লো শেষ হয়ে যাচ্ছে। রপ্তানি করার পর যে ইনসেনটিভ বা টাকাটা ব্যবসায়ীরা পাওয়ার কথা, এনবিআর তা নানা অজুহাতে আটকে রাখছে। অথচ এনবিআর চেয়ারম্যান ক্যামেরার সামনে এসে দাঁত বের করে বলছেন, ভ্যাটের পরিমাণ না বাড়ালে নাকি দেশের রাজস্ব বাড়বে না। জনাব চেয়ারম্যান, আপনাদের এই কাণ্ডজ্ঞানহীন যুক্তিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। কারখানা যদি তালাবদ্ধ হয়ে যায়, তবে ভ্যাট কি আকাশ থেকে পড়বে? তারেক রহমান সাহেব কি জানেন না তার অধীনে কি তুগলকি কাণ্ড চলছে? নাকি তিনি ইচ্ছা করেই ছোট আর মাঝারি উদ্যোক্তাদের শেষ করে দিতে চাইছেন, যাতে তারা পেটোয়া সিন্ডিকেটে পুরো দেশটা গিলে খেতে পারে? এটি কি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? মনে করে দেখুন তো, নির্বাচনের আগে কি বলা হয়েছিল? তারেক রহমান সাহেব লন্ডনে বসে বসে লম্বা রোডম্যাপ দিয়েছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশে বিনিয়োগের জোয়ার বইবে, মানুষ নাকি আর সস্তা শ্রমের দেশ হিসেবে পরিচিত হবে না। আজ সেই সোনালী দিনের স্বপ্নগুলো কোথায়? এখন বাস্তবতা হলো, আমাদের বায়াররা চলে যাচ্ছে, আমাদের ডলার সংকট আরও বাড়ছে, আর আমাদের রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে। সরকার উন্নয়নের কথা বলে মানুষের চোখে ধুলো দিচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে দেশটা ফাঁপা হয়ে যাচ্ছে। গ্যাস সংকটের দোহাই দিয়ে কেন বারবার দাম বাড়ানো হচ্ছে? কেন বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না এই সরকার? মানুষ বলছে ক্ষমতায় আসার আগে এক চেহারা, আর ক্ষমতায় আসার পরে অন্য চেহারা। তারেক রহমানের এই নতুন বাংলাদেশ কি তবে ব্যবসায়ীদের জন্য শ্মশান আর ভারতের জন্য স্বর্গ? কেন আজ আমরা বিদেশের কাছে মাথা নত করছি? কেন আমাদের ইন্ডাস্ট্রিগুলো ধ্বংস হতে দেওয়া হচ্ছে? এর উত্তর কি প্রধানমন্ত্রীর কাছে আছে, নাকি তিনি উত্তর দিতে ভয় পান? অনেকেই এখন কানাঘুষা করছেন যে এই সব কিছুর পেছনে রয়েছে দিল্লির কোনো গোপন ষড়যন্ত্র। আমাদের দেশের গার্মেন্টস ওয়ার্ডারগুলো যে ভারতে চলে যাচ্ছে, এটা নিছকই দুর্ঘটনা হতে পারে না। অনেকেই বলছেন বর্তমান সরকারকে টিকিয়ে রাখার বিনিময়ে ভারতকে আমাদের বাজার উপহার দেওয়া হয়েছে। যখন আমাদের দেশের ব্যবসায়ীরা জ্বালানি সংকটে ঢুকছেন, তখন ভারত সরকার তাদের টেক্সটাইল পলিসি আরও সহজ করেছে। আর আমাদের সরকার ব্যস্ত কার পকেটে কাটা যায় সেই পরিকল্পনায়। নবায়নযোগ্য জ্বালানির সরঞ্জামে কর ছাড় দেওয়ার কথা ছিল, কিন্তু সেই ফাইল এখন লাল ফিতার দৌড়তে। সরকার কি চায় না আমাদের শিল্প দাঁড়াক, নাকি তারা চায় আমরা সবসময় ভারতের ওপর নির্ভরশীল হয়ে থাকি? আজ যদি গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যায়, তবে কোটি কোটি মানুষ বেকার হয়ে পড়বে। সেই বেকার যুবকরা তখন কোথায় যাবে? তারেক রহমান সাহেব কি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, নাকি তাদের জন্য আবার নতুন কোনো ট্যাক্সের আইন বানাবেন? প্রিয় দেশবাসী, পরিস্থিতি এখন আর
নিয়ন্ত্রণের মধ্যে নেই। যদি আজ আমরা এই অব্যবস্থাপনার বিরুদ্ধে সোচ্চার না হই, তবে আগামী কয়েক বছরে বাংলাদেশ এক বিশাল অর্থনৈতিক কবরস্থানে পরিণত হবে। আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল অন্যের দাসত্ব করার জন্য নয়। তারেক রহমান সরকারের মনে রাখা উচিত, জনগণই ক্ষমতার উৎস। ব্যবসায়ীরা যদি কারখানা বন্ধ করে দেয়, বায়াররা যদি চিরতরে ভারত বা ভিয়েতনামে চলে যায়, তবে তাদের ফিরিয়ে আনা আর সম্ভব হবে না। তখন এই নামিদামি বিমান আর বড় বড় প্রজেক্ট কোনো কাজে আসবে না। পেটে ভাত না থাকলে মানুষ কোনো উন্নয়নই বোঝে না। আমরা চাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, আমরা চাই সহায়ক কর ব্যবস্থা, আর আমরা চাই আমাদের ব্যবসা যেন আমাদের দেশেই থাকে। ভারতের দালালি বন্ধ করে দেশের শিল্পকে বাঁচাতে হবে। প্রধানমন্ত্রী কি শুনছেন এই হাহাকার, নাকি তিনি তার গদির মোহে অন্ধ হয়ে গেছেন? কিন্তু দর্শক, গল্পের শেষ এখানেই নয়। এই সংকটের পেছনে যে আরও এক ভয়াবহ অশনি সংকেত লুকিয়ে আছে, তা কি আপনি লক্ষ্য করছেন? যখন দেশের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ীরা টিকে থাকার লড়াইয়ে হিমশিম খাচ্ছে, তখন আমাদের তরুণ ও মেধাবী উদ্যোক্তাদের অবস্থা একবার ভেবে দেখুন। তারেক রহমানের এই শাসনামলে আমরা শুধু গার্মেন্টস ওয়ার্ডারই হারাচ্ছি না, আমরা হারাচ্ছি আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ, যারা নতুন নতুন স্টার্টআপ বা ছোট কারখানা তৈরি করে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখেছিলেন। তারা আজ এনবিআরের ট্যাক্স সন্ত্রাস আর জ্বালানি সংকটের চাপে পিষ্ট। একজন নতুন উদ্যোক্তা যখন দেখেন যে উৎপাদন শুরু করার আগেই তাকে কয়েক ডজন দপ্তরে ঘুষ আর আকাশচুম্বী ভ্যাট দিতে হচ্ছে, তখন তার মনোবল ভেঙে চুরমার হয়ে যায়। এর ফল কি হচ্ছে? আমাদের মেধাবী তরুণরা আজ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। দেশ আজ এক বিশাল ব্রেইন ড্রেনের শিকার। আমাদের পুঁজি আর মেধা দুটোই এখন দুবাই, সিঙ্গাপুর কিংবা ভারতে পাচার হয়ে যাচ্ছে। তারেক রহমান সাহেবকে বুঝতে পারছেন, এইভাবে তরুণদের স্বপ্ন হত্যা করা মানে হলো একটি জাতির সম্ভাবনাকে গলা টিপে মেরে ফেলা। যখন আমাদের পাশের দেশগুলো নতুন স্টার্টআপের লাল গালিচা সংবর্ধনা দিচ্ছে, তখন আমাদের প্রধানমন্ত্রী ব্যস্ত ব্যবসায়ীদের পকেট থেকে শেষ পয়সাটি কেড়ে নিতে। এই মেধাশূন্য বাংলাদেশ দিয়ে আপনি কোন উন্নয়নের গল্প শোনাচ্ছেন? নাকি আপনি চান এই দেশটা কেবল একদল মেরুদণ্ডহীন দাসে পরিণত হোক? মনে রাখবেন, যে দেশে মেধার কদর নেই, সে দেশে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, নিজের দেশের মানুষও থাকতে চায় না। এর দায় কি আপনার নয়? আরেক বিপদে আছে গ্রাম বা মফস্বলের ফ্রিল্যান্সাররা। ফ্রিল্যান্সিং খাতে বাংলাদেশের প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে, কিন্তু দৈনিক 8 থেকে 12 ঘন্টা লোডশেডিং এর কবলে পড়ে ফ্রিল্যান্সারদের রুটি রুজিও বর্তমানে বন্ধ হওয়ার জোগাড়। অথচ এমপিরা সংসদে নিজেদের সুযোগ সুবিধা বাড়ানো নিয়ে আলোচনা করছে। অর্থনৈতিক এই ভরাডুবি থেকে মুক্তি পেতে তাদের কোনো প্ল্যান নেই। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন আমাদের দেশের গার্মেন্টস শিল্প ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হচ্ছে? এই সংকটের জন্য আপনি কাকে দায়ী করবেন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সত্যগুলো সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। সরকারের অবহেলায় যদি আমাদের গার্মেন্টস সেক্টর ধ্বংস হয়ে যায়, তবে আমাদের গোটা অর্থনীতি মুখ থুবড়ে পড়বে।